বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এটি আমাদের বিশেষ করে যারা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী, তাদের কাছে এখন একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে। কারণ হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা মানুষ, এই বাংলার যারা মানুষ, তাদের সঙ্গে বাংলাদেশের যে ভাষা সংস্কৃতির যে মেলবন্ধন, সে ভাষা সংস্কৃতির মেলবন্ধনের কারণে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলছে, সেই অরাজক পরিস্থিতি যে একটা বিষয়, তাতে শকড, অর্থাৎ প্রত্যেক ভারতবাসীর সঙ্গে, বিশেষ করে বাংলায় যারা বাসিন্দা, যারা বাংলা ভাষাভাষী মানুষ, তাদের কাছে কিন্তু এটা একটা আহ বিরাট মানে কি বলবো, প্রায় শোক বার্তা বলা যায়। কারণ এই পরিস্থিতি আমরা চাই না, এই পরিস্থিতি আমরা দেখতে চাই না। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাদের এই প্রতিবেশী দেশে এমন কেন অবস্থা? বহু বিদগ্ধ মানুষজন, বিদ্বজ্জন আমরা যারা বলি, সমাজের যারা বিশিষ্টজন, সেরকমই সমাজের বিশিষ্টজন বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। প্রত্যেকেই চাই যে আমরা শান্তি ফিরে আসি। বিশিষ্ট সাহিত্যিক, এই বাংলারই এক বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি আজকে হলদিয়ায় গেছিলেন। একটি আহ সাহিত্য আহ আহ, সম্মেলন চলছিল সেখানে। তমালিকা পণ্ডা শেঠ, প্রয়াত তমালিকা পণ্ডা শেঠ কবি, তমালিকা পণ্ডা শেঠের জন্মদিন উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, তার স্মৃতিচারণা এবং তার সাহিত্যের বিষয় নিয়ে নানা রকম আলোচনা। এবং সেই স্মৃতি তমালিকা পণ্ডা শেঠের সেই স্মৃতিচারণা করতে গিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে কথাগুলো বললেন, আমরা সেগুলো শুনবো। কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অর্থাৎ ভারতের কি অবস্থান বাংলাদেশ নিয়ে। প্রথমত হচ্ছে যে, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে তিনি প্রধানমন্ত্রিত্ব পদত্যাগ করে তিনি সেনাবাহিনীর বিশেষ বিমানে তিনি রওনা দেন, প্রথমে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। যতদূর জানা যাচ্ছে, এখন ভারতীয় সেনাবাহিনীর সুরক্ষাতেই রয়েছেন শেখ হাসিনা। তো সেইখানে আজকে রাজ্যসভায় এই নিয়ে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, খুব অল্প সময়ের নোটিশেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সংসদেও বিবৃতি দেন। এই জয়শঙ্করের বক্তব্যে যে বিশেষ বেশ কয়েকটি বিষয় সেটি উঠে এসেছে। তার মধ্যে যেগুলো বলেছেন তিনি, অন্যতম হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের, সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে ভারতে। দ্বিতীয়ত, 2024 সালে জানুয়ারিতে নির্বাচনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি যথেষ্ট উত্তেজিত ছিল। গভীর বিভাজন ও ক্রমবর্ধমান মেরুকরণ হয়েছে। এই অন্তর্নিহিত ভিত্তিটি এবছরের জুনে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে আরো বাড়িয়ে তোলে। ক্রমবর্ধমান হিংসা ছড়িয়ে পড়ে। জুলাই মাস পর্যন্ত হিংসা অব্যাহত ছিল। সেই সময় ভারত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রেখেছিল, আলোচনা করেছিল, পরিস্থিতির উপর নজর রেখেছিল। 21শে জুলাই, তৃতীয়ত যেটি, 21শে জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পরেও বিক্ষোভ কমেনি। এরপর গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তোলে। তারপরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। মাত্র এই এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়। চতুর্থত, 4 আগস্ট বাংলাদেশের ঘটনা খুব গুরুতর মনে নেয়। হিংসার মাত্রা বৃদ্ধি পায়।
গোটা দেশে জ্বলে ওঠে বিক্ষোভের আগুন, সরকারি বেসরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে দেয়। পঞ্চমত, 5 অগাস্ট কার্ফু সত্ত্বেও ঢাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়েছিল। তারপরেই ভারত সরকারের কাছে আসা খবর অনুযায়ী সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের পরে হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, পদত্যাগে করেন। খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে আসার জন্য অনুমোদনের অনুরোধ করেছিলেন। আমরা একই সঙ্গে ভারত বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য একটি অনুরোধ পেয়েছি। তিনি গতকাল সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন, অর্থাৎ গতকাল সন্ধে বলতে সোমবার সন্ধ্যেবেলার কথাই বলা হয়েছে। সপ্তমত, আমরা আমাদের কূটনৈতিক মিশনের মাধ্যমে বাংলাদেশে ভারতীয়দের সঙ্গে ঘনিষ্ঠ এবং ক্রমাগত যোগাযোগ রাখছি। সেখানে আনুমানিক 19,000 ভারতীয় নাগরিক রয়েছে, যার মধ্যে 9,000 ছাত্র। হাই কমিশনের পরামর্শে জুলাই মাসে বেশিরভাগ শিক্ষার্থী ভারতে ফিরেছে। আমাদের কূটনৈতিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকা হাই কমিশন ছাড়াও আমাদের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে সহকারী হাই কমিশন রয়েছে। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষা প্রদান করবে। পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অষ্টমত, আমরা সংখ্যালঘুদের অবস্থার বিষয়ে নজর রাখছি। তাদের সুরক্ষা এবং মঙ্গল নিশ্চিত করতে আমরা বিভিন্ন গোষ্ঠী এবং সংস্থার উদ্যোগের খবর রয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই, তবে স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা দৃশ্যমানভাবে পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন থাকবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকেও এই জটিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং নবমত, গত 24 ঘন্টায় আমরা ঢাকা কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছি। এখনো পর্যন্ত এই অবস্থা। আমি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ সম্পর্কে সংবেদনশীল বিষয়ে হাউসের বোঝাপড়া এবং সমর্থন চাই, যার উপর সর্বদা শক্তিশালী জাতীয় ঐক্যমত্য রয়েছে। অর্থাৎ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি রাজ্যসভা এবং লোকসভা দুই জায়গাতেই তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিচ্ছেন। তার এই 9টি পয়েন্ট আমরা সংবাদ মাধ্যমে যা এসেছে তার ভিত্তিতে বললাম। আশা করব যে খুব দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। তেমনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকে যে একটি সাহিত্য অনুষ্ঠান ছিল, যেখানে প্রয়াত কবি তমালিকা পণ্ডা সেটের যে জন্মদিন, সেই জন্মদিনের অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু বাবু। তিনি কি বলছেন, আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি বলছেন সেটা আমরা একবার শুনিয়ে নেব। তিনি কি বলছেন বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধুবান্ধব আছেন। তারা কেমন আছেন, কে কেমন আছেন তার নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সব কিছু, আবার একটা নতুন ছন্দে, পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। বলছি, দীর্ঘদিন বাংলাদেশে থেকেছিলেন আপনি, বাংলাদেশকে দেখেছেন, এখন যা বর্তমান পরিস্থিতি এটা কি বাঞ্ছনীয়? এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কেননা লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকের উদ্বেগে বেরোতেভাবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা সবসময় আমরা চাইব, সবাই চাইবে। প্রতিবেশী দেশ, সেখানে আমাদের আমরা কি আগামী দিনে কোনো চিন্তা ভাবনা করতে পারি? একটা হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে তবে সেক্ষেত্রে বাংলার ইকোনমির ওপর চাপ পড়বে, এটা ঠিক। তবে এখনও শরণার্থী আসছে না, এখনও যাতায়াত শুরু হলে বা সুগম হলে কী হয় বলতে পারি না। তো মনে হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে, তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সব কিছু, অন্তত আমাদের আশা তো তাই। শেখ হাসিনাকে একটা ভারত বন্ধু বলা হতো, কিন্তু বর্তমান যারা সরকার গঠন করবে সেটা কি ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে বলে মনে হয়? এটা ঠিক বলা যায় না, এখন এটা তো আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার। আমরা এত ছোট মানুষ,
যে এত বড় ব্যাপার ভাবতে পারি না, বা এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই। সুতরাং কি হবে না হবে ভবিষ্যতে সেটা এখনই বলা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা কীভাবে থাকতে পারে কিনা সেটা এখনও আছে, যদি সেরকম কিছু হয় তাহলে ভাবে দেখতে হবে নতুন কি পরিস্থিতি। মুজিবের মূর্তি ভাঙা, আরেকদিকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটা সংস্থাকে সেটাতেও ভাঙচুর হয়েছে, এই দুটো কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভ্যাগাবন্ড, কিছু কিছু মানুষের হাতে কাজকর্ম নেই, তারা যা কিছু পারে ভাঙচুর করে, ধ্বংসাত্মক মনোভাব নিয়ে কাজ করে। এরা আমার মনে হয় না খুব একটা মূল জনস্রোতের অংশ। এই সব দেশেই থাকে, আমাদের দেশেও ভাঙচুর হয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বা সবই হয়েছে। এর রাগের প্রকাশ, হঠাৎ করে রাগ হলো, রাগের প্রকাশ হলো, এবং দিশাহীন, হ্যাঁ একটা দিশাহীন একটা কাজ। এগুলো করা ঠিক বলে আমার মনে হয় না। বাংলাদেশের সংখ্যালঘুরা কি সংখ্যালঘু হিন্দুরা কি সংকটে মনে হয়? হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এখন কি সংকটে? এখনও তো সংকট বলে মনে হচ্ছে না, কারণ এর কোনো খবর নেই। মনে হচ্ছে মোটামুটি সব কিছু সেটেল ডাউন করবে, সব ঠিকঠাক হয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত বাঞ্ছনীয়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি পৌঁছাচ্ছে যেগুলো মেরে ঝুলিয়ে দিচ্ছে, বিভ্রান্তমূলক। কিছু রক্তপাত হয়েছে, গতকালও কিছু মারা গেছে শুনেছি, 135 জনের মৃত্যু হয়েছে। এ খুবই উদ্বেগের বিষয়। এখন দেখা যাক, তারা প্রশাসন তো এখন সেনাবাহিনীর হাতে, তারা কি করে দেখি। আপনি সবশেষে বললেন সেটা হচ্ছে সাহিত্য এবং কাব্যচর্চা, এই দুটোর তো কোনো জাত হয় না বাঙালি। সেখানে এই যে হিন্দু মুসলিম একটা দ্বন্দ্ব, নতুন করে একটা বিভাজন হচ্ছে, এতে সাহিত্য বাংলা সংস্কৃতির তো একটা সংকট এসে যাচ্ছে কি? আমার মনে হয় যে যারা সাহিত্য করে বা যারা কোনো রকম সংস্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত, তারা এই বিভাজনটাকে হয়তো গুরুত্ব দেয় না। তারা হয়তো এই হিন্দু মুসলমান ইত্যাদি এই বিভাজনে তাদের কাছে কোনো মূল্যই নেই। সুতরাং তারা ওসব জাতির ঊর্ধ্বে উঠেই লেখেন এবং ভাবেন এবং লেখেন। সুতরাং এটা নিয়ে আমাদের যারা সাহিত্যকার, তাদের কোনো উদ্বেগের বিষয় নয়, কিন্তু উদ্বেগের বিষয় সাধারণ মানুষের। তাদের মধ্যে এই বিভাজনটা রয়েছে এবং এই বিভাজনটা থাকা উচিত নয়, এটা আমার মনে হয়। ভারতবর্ষে কোনো রাজ্যে এখনও দেখা যায়নি, অথচ ওয়েস্ট বেঙ্গলে দেখা গেল কলকাতার বুকে বাংলাদেশ নিয়ে আনন্দে উল্লাস মিছিল বেরিয়েছে। কি বলবেন? এখন কেন বেরিয়েছে আমি বলতে পারবো না। বাংলাদেশে যা ঘটেছে তা নিয়ে তো উল্লাস করার মতো কিছু নেই। একটা হতে পারে যে হাসিনা সরকারকে অনেক হয়তো চাইছিলেন না তারা, এটা বলতে পারে, সেটা হতে পারে, সেটা আমার জানা নেই কেন তারা উল্লাস করেছে। তো এটা হতেই পারে যে কারো কাছে অপছন্দের মানুষ ছিলেন, কারো কাছে নিশ্চিত অপছন্দের মানুষ ছিলেন, সেই জন্য তাকে বিদায়ও নিতে হয়েছে। সুতরাং কেউ উল্লাস করবে, কেউ লুটপাট করবে, কেউ বিষণ্ণ হবে, এসব তো হতেই পারে। 24 ঘন্টার ওপর কেটে গেল, বাংলাদেশের বুদ্ধিজীবী বা পশ্চিমবাংলার যে বুদ্ধিজীবীদের, তাদের কারোর কাছ থেকে কিন্তু কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে। বুদ্ধিজীবীরা একটু দেরিতে রিয়াকশান দেন, কেননা প্রথম কথা ঘটনার আকস্মিকতা এমন যে তা নিয়ে প্রথম কথাই যে একটা রিয়াকশান দিয়ে দেওয়াটা ঠিক নয়। কেননা গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, ঘটনা কোন দিকে গড়া, সেটা দেখে তবেই আমার মনে হয় বিচক্ষণরা মতামত দেন। তার আগেই হুট করে কিছু একটা বলে ফেললে সেটা আবার একটা মিসফায়ার হয়ে যেতে পারে। সেই জন্যই বুদ্ধিজীবীরা একটু ভেবে চিনতে মতামত দিলে ভালো হয় আমার মনে হয়।